আমরা ক্লাস শুরু করে দিব। আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। এমসিকিউ প্র্যাকটিস শুরু করব হচ্ছে আমাদের ঘনমূল নির্ণয়। আমরা টাইপ দিয়ে, আমাদের টাইপটা কি? টাইপ হচ্ছে টাইপ 1। আজকে টাইপ 1 হচ্ছে ঘনমূল নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অলরেডি ঘনমূল নির্ণয় সম্পর্কিত ম্যাথ করে আসছি, আমরা রিটেন ক্লাসে করে আসছি। আজকে একটু ভিন্নভাবে ঘনমূল কি করে নির্ণয় করা যায় আমরা একটু দেখব। সাপোজ আপনাকে বলা হইল 27 এর ঘনমূল নির্ণয় করো। সবাই খেয়াল করবো, আমাকে বলা হইল 27 এর ঘনমূল নির্ণয় করো। আমরা সবাই জানি যে ঘনমূল বলতে আমি অ্যান্সার পাবো 3টা। ঘনমূল বলতে আমি এখানে কাজ করে কয়টা মূল পাবো? 3টা মূল পাবো। যদি বর্গমূল আমরা পাইতাম 2টা। যদি বলা হয় ফোর্থ রুট, সেক্ষেত্রে আমরা পাইতাম হচ্ছে 4টা। তো অলরেডি অনেকেই জয়েন করছে, আশা করি বাকিরাও খুব দ্রুত জয়েন করবে। আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকি। যারা এখনও বেশিরভাগই জয়েন করে নাই, প্রত্যেকে আমরা যত বেশি সংখ্যক পাওয়া যায় ফ্রেন্ডদেরকে মেনশন করে থাকি এবং ক্লাসটাকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিই। তো চলে আসি আমরা এখানে। তাহলে এই যে 27-এর ঘনমূল নির্ণয় করার জন্য যদি এইটাকে আমরা এক্স ধরে নিই, তাহলে এর পরের লাইন আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি 27 ইজ ইকাল টু বলতে পারি আমরা এক্স কিউব। আমরা উভয় পাশে ঘন করে দিলাম। এখন আমরা এখানে খেয়াল করার বিষয়, 27 বলতে আমরা কত বুঝি? আমরা বুঝি হচ্ছে এখানে 3 কিউব। আমরা এখানে বলতে পারি এক্স কিউব বাই 27 ইজ ইকাল টু হচ্ছে আমার 1। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করি, আমরা x/3 হোল কিউব ইজ ইকাল টু কিন্তু আমরা এখানে বলতে পারি 1টাকেও চাইলে 1 কিউবও লেখা যায়, কোনো সমস্যা নাই। এখন সবাই এই লাইন পর্যন্ত করার পরে আমরা এই ম্যাথটা যেই নিয়মে সলভ করব, ওইটা নিয়মটা আমরা অ্যাডমিশন রিটেনে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা যেই স্ট্র্যাটেজি দেখাবো, অ্যাডমিশন রিটেনে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। এইচএসসি রিটেনে অ্যাপ্লাই না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো একটু খেয়াল করি, এখানে যদি এখানে আমরা ঘনমূল নির্ণয় করতে চাই, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, উপস্থিতি এখনও অনেক বাকি আছে। প্রত্যেকেই নিজ নিজ ব্যাচের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকে। যারা উপস্থিত হয়েছি আমাকে একটু প্রেজেন্ট জানাবো, যে আমরা যারা এখনও জানাই নাই যে প্রেজেন্ট স্যার, আপনি যে প্রেজেন্ট আছেন এইটা একটু আমাকে জানাবো, যারা এইমাত্র জয়েন করছি। আর পাশাপাশি আপনার ব্যাচের যারাই বাকি আছে প্রত্যেককে বেশি করে মেনশন করেন। এরপরে আদার্স যারা ফ্রেন্ড আছে ওদেরকে মেনশন করতে থাকি আমরা। তো একটু খেয়াল করি, এই যেখানে লাইনটা আমরা পাইলাম, আপনাদের কি মনে আছে? এখানে একটু রিমাইন্ড করে দিচ্ছি। যদি আপনাকে বলা হয় 1-এর ঘনমূল কি কি, আমরা কিন্তু 1-এর ঘনমূল নির্ণয় করেছিলাম, সবার নিশ্চয়ই মনে আছে। 1-এর ঘনমূল হচ্ছে 3টা, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। সবার নিশ্চয়ই মনে আছে 1-এর ঘনমূল পাইছিলাম আমরা 3টা, 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা বলতে এখানে ওমেগা বলতে আমরা কিন্তু একটা মান ছিল, একটা মানকেই আমরা ওমেগা ধরে নিছিলাম, আরেকটা মানকে ওমেগা স্কোয়ার। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এই যে এখন ঘনমূল করলে আমরা বলতে পারি x/3 ইজ ইকাল টু বলতে পারি আমরা 1 ওমেগা স্কোয়ার। কীভাবে বললাম? এই যে এখানে ঘনমূল করলে x/3 আর 1-এর ঘনমূল, প্রিয় শিক্ষার্থীরা আমরা 1-এর ঘনমূল জানি 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার, যেটা আমরা আগে নির্ণয় করে এসেছিলাম। তো 1-এর ঘনমূল 1 ওমেগা স্কোয়ার কোত্থেকে? ওই যে আমরা জানি আগে থেকেই। এখন খেয়াল করেন, এখান থেকে আমরা বলতে পারি আপনার x ইজ ইকাল টু বলতে পারি, যদি আপনি 3টাকে ওই পাশে পাঠায় দেন 3 ওমেগা আর আরেকটা হচ্ছে 3 ওমেগা স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই হচ্ছে আমার 3টা মান কিন্তু আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা বলতে পারি অতএব 27 এর ঘনমূল হচ্ছে আমার, একটা হচ্ছে 3 আর একটা 3-র সঙ্গে যদি আমি ওমেগার মানটা লিখে দেই, ওমেগার মান আমরা -1 প্লাস √3i/2 এইটাই আমরা ধরেছিলাম। আর আবার ওমেগা স্কোয়ারের মান কত? -1 -√3i/2।
এখন 3 দিয়ে আপনি গুণ করে দিলেই আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। তো দেখেন ঘনমূল নির্ণয় করতে যেটা লং প্রসেস আমরা অ্যাপ্লাই করতাম, একটু বড় সড়ো কাজ, ওইটাকে আমরা এখানে এই একের ঘনমূলের কনসেপ্ট দিয়ে খুব শর্টলি আমরা করে ফেলছি। এই যে সিস্টেমটা আমি অ্যাপ্লাই করলাম, এইটা আপনার এইচএসসি লেভেলের রিটেন পরীক্ষায় অ্যাপ্লাই না করাটাই উচিত। কোথায় অ্যাপ্লাই করব আমরা? এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের যে কোনো রিটেন পরীক্ষায়, যে কোনো অ্যাডমিশন রিটেন পরীক্ষায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে খেয়াল করার বিষয়, এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য আমাকে ডান পাশে সবসময় 1 রাখতে হবে। যদি আমি 1 রাখি সেই ক্ষেত্রেই একের ঘনমূল বলতে পারি 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা 3টা অ্যান্সার কিন্তু এখানে পেয়ে গেছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকেই আমরা একটা প্যাটার্ন লিখব ফর এমসিকিউ। ফর এমসিকিউ এটা তো আমি দেখালাম রিটেন, যে অ্যাডমিশন টেস্টে রিটেনের জন্য, অ্যাডমিশন টেস্টে রিটেনের জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকেই একটা এমসিকিউ প্যাটার্ন বলা সম্ভব। সবাই একটু খেয়াল করব, এমসিকিউ প্যাটার্নটা হচ্ছে এই যে এখানে আমরা বলবো 1, তারপরে আমরা বলবো হচ্ছে n ওমেগা, আরেকটা বলবো n ওমেগা স্কোয়ার, একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে যদি আপনার ভিতরে মাইনাস থাকে, যেমন -n কিউব, তো সেই ক্ষেত্রে আমরা বলবো 1 n ওমেগা n ওমেগা স্কোয়ার। যদি আমার এখানে একটু ভুল হচ্ছে, এখানে 1 হবে না, এখানে n হবে, আর এখানে হবে -n। একটু খেয়াল করি, প্যাটার্নটা কিন্তু এখানে আছে। টাকায় দেখেন তো সবাই, 27কে আমরা বলতে পারি 3 কিউব। তো যদি এখানে 3 কিউব বলি, n এর মান হচ্ছে 3, এই ম্যাথের জন্য n এর মান হচ্ছে 3। তো দেখেন তো এখানে এই যে n বলতে 3, তারপরে n ওমেগা, এই যে 3 আর এই যে ওমেগা, তারপরটা আবার n, সঙ্গে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এই যে ম্যাথটা আমরা করলাম, এখান থেকে কিন্তু আমরা এই প্যাটার্নটা ডেভেলপ করতে পারি। একইভাবে যদি আপনার মাইনাস থাকতো ভিতরে, বলতাম -27, সেই ক্ষেত্রে প্যাটার্নটা হয়তো n ওমেগা n ওমেগা স্কোয়ার। এখন এই যে দুইটা প্যাটার্ন আমরা ডেভেলপ করলাম, এটা কিন্তু খুবই কাজের আমাদের এমসিকিউ বা রিটেন পরীক্ষা অঙ্ক হয়েছে কি হয় নাই আমাকে চেক করতে সহায়তা করবে। চলেন একটা ম্যাথ আমরা সলভ করি, যে আমার এমসিকিউ সলভ কিভাবে করব। এই যে এখানে প্যাটার্ন দেখেন, আমাকে ঘনমূল বেরতে হইলে আমাকে হয় n কিউব অথবা -n কিউব, এই দুইটার একটা ফরম্যাট বানাইতে হবে, তাহলেই কিন্তু আমি সরাসরি অ্যান্সার বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি না i কিউব? একটু খেয়াল করে দেখি, এই যে -i এর পরিবর্তে আমি কিন্তু i কিউব লিখতে পারি। কেন? আমরা সবাই জানি, সবার নিশ্চয়ই জানা আছে যে i কিউবের মান হচ্ছে -i। সবাই আমরা দেখে আসছি i কিউবের মান কত প্রিয় শিক্ষার্থীরা? -i। তাহলে -i এর পরিবর্তে বলতে পারি i কিউব। এখন দেখেন তো প্যাটার্ন কোনটা পড়ছে, আমার কিন্তু প্রথম যে প্যাটার্নটা ওইটা এখানে ফলো করতেছে। তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? আমার এখানে অ্যান্সার যদি আমরা এখানে খেয়াল করি, আমার অ্যান্সার হওয়া উচিত এখানে হচ্ছে, আমরা বলেছি প্রথমটা হবে n, এখানে এই প্যাটার্ন n বলতে এখানে হচ্ছে i, তাহলে একটা অ্যান্সার হচ্ছে i। বাকি দুইটা n ওমেগা, দ্যাট মিন্স আমার i ওমেগা, আরেকটা হচ্ছে i ওমেগা স্কোয়ার। এই তিনটাই কিন্তু অ্যান্সার হবে। কেউ যদি চান একটু পুরাপুরি ফুললি অ্যান্সার বের করেন। এই যে এখানে i লিখলাম, ওমেগার মান কত? ওমেগার মান আমরা ধরে নিই -1 প্লাস √3i বাই হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, তারপর সঙ্গে i -1 মাইনাস √3i বাই 2। তো এখানে যদি আপনি i দিয়ে গুণ করে দেন, আপনি যেটা এখানে পাবেন, এখানে i দিয়ে যদি আমরা গুণ করে দেই, আপনি এখানে পাবেন হচ্ছে -i, এখানে যদি গুণ করেন -i, আর এটা i স্কোয়ার হয়ে যাবে -1, দ্যাট মিন্স -√3/2। এইটা একটা, আমি এইটার কাজ আশা করি হয়ে গেছে। আমি বোর্ড মুছে ফেললাম, এইটার মুছে ফেললাম বোর্ড, আমরা লেখা মুছে ফেলতেছি। আর এইটা আমরা পাবো এখান থেকে কাজ করলে পাবো আমরা হচ্ছে, এখানে যদি আমরা গুণ করি, এখানেও পাচ্ছি আমরা -i পাচ্ছি, সঙ্গে আমরা এখানে পাচ্ছি i স্কোয়ার, দ্যাট মিন্স
প্লাস √3/2, একটা হচ্ছে -i -√3/2 আর হচ্ছে -i প্লাস √3/2। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি নর্মাল ওয়েতে আয়ের ঘনমূল নির্ণয় করেন আপনি কিন্তু এই তিনটা রেজাল্টই পাবেন। আপনি চেক করে দেখেন আপনার খাতায় এই ম্যাথটা করা আছে, দেখবেন এই তিনটা রেজাল্টেই আমরা পেয়েছিলাম। তাহলে এমসিকিউ আসলে আমরা এই প্যাটার্নটা ইজিলি ব্যবহার করতে পারবো। এইবার আমরা যাব ষষ্ঠ মূল নির্ণয়। যদি আপনাকে বলা হয় ষষ্ঠ মূল, সিক্সথ রুট, ষষ্ঠ মূল বলতে আমরা বুঝি সিক্সথ রুট, 6টা মূল হবে। সেই প্রচলিত অঙ্কটা, সেই বিখ্যাত অঙ্ক যেটা পরীক্ষায় অনেক আসে। এই যে আপনাকে বললাম এইটা নির্ণয় করার জন্য বইয়ে ষষ্ঠ মূলের বেশিরভাগ বইতেই এই ম্যাথটা হচ্ছে কমন। এইটা আপনারা রিটেনে সবাই করে আসছেন। এখন এইটাই আমরা একটু দেখার চেষ্টা করব অন্যভাবে। ফর হোয়াট, প্রথমে আমরা রিটেন দেখব। ফর অ্যাডমিশন, প্রথমে আমরা অ্যাডমিশন রিটেন পরীক্ষায় আমরা যেই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি ওইটা আমরা দেখব। তো সবাই খেয়াল করি, এখানে যেহেতু সিক্সথ রুট আমার মান হবে 6টা, আমি আগেও বলেছি। তো এইখানে আমরা বলতে পারি সিক্সথ রুট, এখানে উভয় পাশে পাওয়ার 6 করে দিলে আমরা পাচ্ছি x⁻6 ইজ ইকাল টু -64। তো প্রিয় শিক্ষার্থী, -64কে আমরা বলতে পারি 8i হোল স্কোয়ার। আশা করি সবাই বুঝতেছি। এটাকে বলতে পারি 8i হোল স্কোয়ার, 8 স্কোয়ারে 64, i স্কোয়ারে -1, দ্যাট মিনস -64। এখান থেকে আমরা বলতে পারি যদি আমরা বর্গমূল করে দেই, এখানে পাবো x³ আর এখানে পাবো +-8i। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে পাবো x³ এখানে পাবো +-8i। এখন খেয়াল করেন, এখানে যদি আমরা x³ বাই +-8i ইজ ইকাল টু বলতে পারি 1। আমরা +-8টাকে আবার এখানে নিয়ে আসছি। ওই যে আমরা সবাই বুঝতেছি নিশ্চয়ই, বলছিলাম ডান পাশে 1 রাখবো, ঘনমূল। এখানে যেহেতু কিউব আছে আমার লাগবে কার মান? লাগবে x-এর মান। তো যেহেতু কিউব আছে আমাকে x পাইতে হলে ঘনমূল করতে হবে। আর ঘনমূল শর্টলি বের করার জন্য আমরা ডান পাশে কত রাখবো? অলওয়েজ আমরা ডান পাশে 1 রাখবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এখানে খেয়াল করি আমরা এইটাকে x/+-2i হোল কিউব আমরা বলতে পারি। আপনি যদি খেয়াল করেন এখানে +-2i হোল কিউব বলতে পারি। কারণটা কি? 2i হোল কিউব করলে হয় 8i³ আর i³ মান হচ্ছে -i। কাজে আমরা বলতে পারি কোনো সমস্যা এখানে নাই। +-2i কে কিউব করলে এইটাই হবে। আশা করি সবাই বুঝতে পারছি, কারণ i³ মান হচ্ছে -i। আর যেহেতু এখানে প্লাস আছে ওই মাইনাসটা কোনো ফ্যাক্ট কাজ করবে না। এখান থেকে এখন যদি ঘনমূল করি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বলতে পারি x/+-2i আর 1-এর ঘনমূল ছিল আমার 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা বলতে পারি x ইজ ইকাল টু কি বলতে পারি? +-2i ওমেগা +-2i ওমেগা স্কোয়ার। এইটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে মূল ছিল 6টা মূল। কয়টা? 6টা। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মোট কয়টা হলো? 6টা হলো। তো অ্যাডমিশনের রিটার্ন আসলে এখানে যদি আপনি সময় পান এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মান বসায়ে 2i দিয়ে গুণ করে দিব। আমি আবার বলতেছি, যদি হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকে এবং আমার খাতার জায়গা থাকে, আমি ওমেগা স্কোয়ারের মান বসায় দিয়ে 2i দিয়ে গুণ করব। গুণ করলেই আমি আমার অ্যান্সারগুলো পেয়ে যাব, যেগুলো বইয়ের অ্যান্সার। আর যদি সময় কম থাকে জাস্ট এখানে উল্লেখ করে দিবেন যেখানে ওমেগা ইজ ইকাল টু -1 +√3i/2 এবং ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু -1 -√3i/2। এইটা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। যদি হাতের সময় কম থাকে, এইটা হচ্ছে ওমেগার মান, কোনটাকে আমরা ওমেগা ধরছি বলে দিলাম, আর কোনটাকে আমরা ওমেগা স্কোয়ার বলতে যাচ্ছি এইটাও আমরা বলে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এই যে সিক্সথ রুটের অনেক লং একটা প্রসেস ছিল, তো লং প্রসেসটাকে আমরা কিন্তু অনেক শর্ট করে ফেলছি। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা প্যাটার্ন আমরা বলতে পারি। এই যে এই লাইন থেকে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন আমরা বলতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সবাই খেয়াল করব, এমসিকিউর জন্য একটা প্যাটার্ন আমরা বলতে পারি
যদি আপনাকে এখানে সিক্সথ রুট দেওয়া হয়, এখানে হচ্ছে সিক্সথ রুট, এখানে হচ্ছে মাইনাস এন কিউব, যদি আপনি কিউব আকারে লিখতে পারেন তাহলে আপনি বলতে পারেন এখান থেকে অ্যান্সার হবে মাইনাস এন কিউব। যদি আপনি বলেন এখানে অ্যান্সার হবে প্লাস মাইনাস রুট ওভার এন আই, এরপর একটা প্লাস মাইনাস রুট ওভার এন আই ওমেগা, এরপর একটা প্লাস মাইনাস রুট ওভার এন আই ওমেগা স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্যাটার্নটা অ্যাডমিশনের বড় বড় এমসিকিউগুলা সিক্স রুটের আপনি এই প্যাটার্ন ফলো করতে পারবেন। এখান থেকে খেয়াল করেন, আশা করি সবাই বুঝতে পারবেন। আপনাকে দেখাই দিচ্ছি, যদি আপনাকে এখানে বলি এই যে 64, বলেন তো আমাকে 64 মানে কত? আপনাকে যদি বলা হয় -64, এটা বলতে আমরা বলতে পারি এটাকে, এই যে 6 দিলাম আমরা কিন্তু বলতে পারি 4 কিউব। মাই ডিয়ার স্টুডেন্টস, 4 কিউব ইজ ইকাল টু 64। আমরা জানি সবাই 4 16, 4 4 16, 4 16 64। তাহলে এই যে এখানে অ্যান্সার কী হবে? প্লাস মাইনাস রুট ওভার এন, এখানে এন বলতে 4কে রুট করলে আমরা পাচ্ছি 2i, তারপর এখানে প্লাস মাইনাস 4কে রুট করলে আবার 2i সঙ্গে ওমেগা, আবার প্লাস মাইনাস 4কে রুট করলে 2i সঙ্গে ওমেগা স্কোয়ার। দেখেন তো এই জিনিসটা আমার এখানে আছে কি না, সবাই খেয়াল করে দেখেন। এইটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল। তো যদি আমরা এই প্যাটার্নটাকে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সিক্সথ রুটের যে এমসিকিউগুলা, আমি আগেই বলে দিচ্ছি এইটা একাডেমিক পরীক্ষায় আসার তেমন কোনো সম্ভাবনা নাই। এই যে এইটার এমসিকিউ এটা আসলে রিটেন পরীক্ষা আসতে পারে 4 মার্কের জন্য, সেক্ষেত্রে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব না। আমরা ট্র্যাডিশনাল যেই নিয়ম আছে ওই নিয়মেই ম্যাথটা করব। আর এটা আমরা শিখলাম একটু এক্সট্রা নলেজ হিসেবে ফর অ্যাডমিশন টেস্ট। এটা হচ্ছে অ্যাডমিশন রিটেন আর এটা হচ্ছে অ্যাডমিশন এমসিকিউ। 1 নাম্বার কোশ্চেন, x ইজ ইকাল টু -1, আরেকটা হচ্ছে আপনার +1। একটু মনে করে দেন এটা কার মান? এটা কিন্তু আসলে ওমেগার মান। এই যে এক্সটা, এটা কিন্তু আসলে ওমেগার মান। এই যে মানটা, এটাকেই কিন্তু আমরা ওমেগা বলে থাকি। এবং আমরা জানতাম যদি এক্স হয় ওমেগা, 1/x কী হওয়া উচিত বলেন তো? 1/x হওয়া উচিত ওমেগা স্কোয়ার। আমরা বলেছিলাম জটিল সংখ্যার ধর্মের সময়, মনে করে দেখেন, এককের জটিল মূল দুইটি একে অপরের বিপরীত বা ব্যস্তানুপাত বা উল্টা। তাহলে একটা যদি হয় ওমেগা আর একটা উল্টা করলে হবে ওমেগা স্কোয়ার। এইটা কিন্তু আমরা কনসেপ্ট বলেছিলাম। তাহলে আমাকে বলেন, এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট? ইজ ইকাল টু হচ্ছে -1। কীভাবে পেলাম? আমরা সূত্র পড়েছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। তো দেখেছেন, এইটা সলভ করার জন্য কোনো কষ্ট করার প্রয়োজন নাই। 2 নাম্বার এমসিকিউ, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। চলেন আমরা দেখি এখানে। এই যে এটা বলার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ওমেগার পাওয়ার 4, আমরা জানি পাওয়ার যদি 3 বা 3-এর বেশি হয় তাকে কত দিয়ে ভাগ করতে হয়? 3 দিয়ে ভাগ করতে হয়। তো যদি আপনি ওমেগা 4কে 3 দিয়ে ভাগ করেন, আপনি পাবেন হচ্ছে ওমেগা। 4কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, দ্যাট মিনস ওমেগা। এখানে যদি আপনি 8কে 3 দিয়ে ভাগ করেন, আবার বলতেছি 8কে 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো 2, 3 দুগুণে 6, ভাগশেষ থাকবে 2 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এখানে 10কে ভাগ করলে 3 দিয়ে, 3 3 9, ভাগশেষ পাবো 1, দ্যাট মিনস ওমেগা। এখানে 14কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, ভাগশেষ থাকে 2, দ্যাট মিনস ওমেগা স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছি। এখন খেয়াল করেন, এই যে 1 মাইনাস ওমেগা আর 1 মাইনাস ওমেগা, এই দুটা মিলে আমরা বলতে পারি 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার। আবার এখানে এই যে আমার এইটা মিলে, আমার এইটা আর হচ্ছে এখানে এইটা, এই দুটা মিলে আমরা বলতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এ ইন্টু এ স্কোয়ার হয়, আমরা বলে দিলাম। এখন যদি সূত্র অ্যাপ্লাই করি, এইটা রিটেন পরীক্ষায় 2 মার্কের জন্য আসতে পারে। এটা মূলত অ্যাডমিশন কোশ্চেন, রিটেন পরীক্ষায় 2 মার্কের জন্য আসতে পারে। তো এটাকে বলতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানেও বলতে পারি আমরা এ স্কোয়ার
প্লাস এটাকে স্কোয়ার করলে হবে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2ab। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম a স্কোয়ার b স্কোয়ার 2ab, a স্কোয়ারটাকে স্কোয়ার করলে 4 b স্কোয়ার 2ab। এখন খেয়াল করেন এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এইটার পরিবর্তে বলতে পারি মাইনাস ওমেগা, এখানে মাইনাস 2 ওমেগা। মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এমসিকিউ আমরা শর্টলি করি, এইটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1, দ্যাট মিনস এইটাকে আমরা বলতে পারি ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 4কে বলতে পারি ওমেগা, কারণ 4কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। আর আমাকে বলেন তো 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা হচ্ছে আমার মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। কীভাবে বললাম? যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। এখন খেয়াল করেন এইটা বলতে আমরা বুঝি কি, এটা হচ্ছে মাইনাস 3 ওমেগা, আর এখানে হচ্ছে বলতে পারি আমরা মাইনাস 3 ওমেগা স্কোয়ার। যদি আপনি গুণ করে দেন, আমি এখানে লিখতেছি, যদি আপনি এখানে এটাকে গুণ করে দেই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 হচ্ছে আমার 9 ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার ওমেগা গুণ করলে ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কিন্তু আমার 1, ওমেগা কিউবের মান হচ্ছে 1, দ্যাট মিনস 9 ইন্টু 1 মানে হচ্ছে 9। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। এইটাও তো শর্টলি হয় নাই, একটু কাজ করতে হয়েছে। এইটা মূলত অ্যাডমিশন টেস্ট অথবা 2 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। ওমেগা টু দি পাওয়ার 92 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 ইজ ইকাল টু হোয়াট? আমি কোনো অপশন দিব না, খুব ইজি কথা। এইটাকে 3 দিয়ে ভাগ করলে 9 আর 2 11, ভাগশেষ থাকে 2 ওমেগা স্কোয়ার। এইটাকে ভাগ করলে ভাগশেষ থাকে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা রেজাল্ট হচ্ছে -1। খুবই সিম্পল একটা এমসিকিউ। পরবর্তী টাইপ 3 আমরা চলে যাচ্ছি টাইপ 3-তে। টাইপ 3 আপনাকে একটা মান নির্ণয় করতে বলছে, সবাই একটু খেয়াল করব। টাইপ 3 হচ্ছে একটা মান আপনাকে নির্ণয় করতে বলছে -2 প্লাস 2 প্লাস ডট 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 ইনফিনিটি ইজ ইকাল টু হোয়াট? মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা একটা অসীম ধারা, এটা একটা অসীম ধারা। আপনাকে এই অসীম ধারাটার সমষ্টি নির্ণয় করতে বলছে। আমি এটার জন্য কোনো অপশন দিলাম না। তো এই কোশ্চেনটা রিটেন পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ আসতে পারে। তো এটার এমসিকিউ টেকনিক আমরা দেখব। আগে রিটার্ন সলভ করে নিই। রিটার্ন কীভাবে সলভ করব? আমরা ধরে নিব যে এইটাকে আমরা x ধরে নিলাম। আমরা এটা সলভ করার জন্য, এই ধারাটার মান নির্ণয় করার জন্য এটাকে আমরা x ধরে নিলাম। তো যদি আমরা এখানে x ধরে নেই, সবাই একটু খেয়াল করি, আমরা যদি বর্গ করে দিই, প্রিয় শিক্ষার্থীরা, যদি বর্গ করে দিই কী ঘটবে? এটাকে বাম পাশে লিখলাম x স্কোয়ার, আর এই পাশে খেয়াল করে দেখি সবাই, সবাই একটু খেয়াল করে দেখি, যদি আমরা বর্গ করে দেই, আমার প্রথম যে রুটোবারটা, আশা করি সবাই আমার লেখা দেখতে পাচ্ছি, প্রথম যে রুটোবারটা, এই রুটোবারটা মুক্ত হয়ে যাবে। সবাই খেয়াল করি, যদি আমরা এখানে বর্গ করে দেই, প্রথম যে রুটোবারটা, প্রথম রুটোবারটা মুক্ত হবে, এই যে এই রুটোবারটা। বাকি ভিতরে যা ছিল সব কিন্তু অপরিবর্তিত আছে। এটা কিন্তু একটা অসীম ধারা। আমি চাইলে এখানে ডট ডটের জায়গায় এই প্যাটার্নে আরও কিছু পদ লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করেন সবাই, আমরা বর্গ করেছিলাম এখানে, এই যে এখানে -2, সবাই একটু খেয়াল করে দেখি, এই যে জিনিসটা, এই যে একটু তাকায় দেখেন তো, এই জিনিসটা কি আপনার পুরোপুরি এইটাই মনে হচ্ছে না? যে এইটা হুবহু একই জিনিস। এই যে রুটোবার, তারপরে -2, এরপরে প্লাস, তারপর এখানে 2 হবে, এখানে একটা প্লাস, এখানে একটা 2 হবে, এখানে একটা 2 আমি লিখতে ভুলে গেছিলাম, এখানে একটা 2 হবে। তারপরে খেয়াল করেন এখানে যে +2, সবাই কোশ্চেনটা ঠিক করে নেই, সবাই কোশ্চেন ঠিক করে নেই, -2 +2 রুটোবার -2 +2 রুটোবার -2। তাহলে এই যেখানে খেয়াল করেন -2 +2, তারপর রুটোবার -2, এইভাবে কিন্তু চলতেই আছে আমার। আমি কিন্তু আরও পদ দেখতে পারতাম। এই জিনিসটা হুবহু হচ্ছে আমার এই জিনিস। আমি 2 -2 2 -2, হ্যাঁ ঠিক আছে। এখন এইটা কিন্তু পুরোপুরি প্রথম লাইন, যেটাকে আমি ধরে নিছি x, তাহলে এইটার পরিবর্তে আমি এখানে বলতে পারি x। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যেহেতু প্রথম লাইনের প্যাটার্ন ফলো করছে, আমরা এইটার পরিবর্তে x বলতে পারি। খেয়াল করি এখানে আমরা এইটা পুরোপুরি প্রথম লাইনের প্যাটার্ন, তো এইটার পরিবর্তে আমরা বলতে পারি x। এখন খেয়াল করি, যদি আমি এইটাকে বাম পাশে নিয়ে আসি, x² -2x + 2 = 0।
আমরা কার মান চাচ্ছি বলেন তো? আমরা চাচ্ছি এক্সের মান। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইজ ইকাল টু, আমরা সবাই বহুপদীর সূত্র, নিশ্চয়কের সূত্র পড়েছিলাম, আমি একটু সাইডে দেখাই দিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 হলে আমরা সবাই জানি এক্স ইজ ইকাল টু সূত্র ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তো এই সূত্র যেখানে আমরা অ্যাপ্লাই করি আমরা লিখবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তো এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন, আমি সরাসরি লিখে দিচ্ছি, আপনি এখান থেকে মানটা পাবেন হচ্ছে 1 প্লাস মাইনাস আই। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আপনি কাজ করলে আমি লিখে দিলাম, আপনি এইটাই পাবেন। এই কাজটা আমরা সবাই করতে পারবো, 1 প্লাস মাইনাস আই। তাহলে এইটার ধারা সমষ্টি কত? এই যে ধারাটা, এইটার মান হচ্ছে 1 প্লাস মাইনাস আই। এখানে সিম্পল ক্যালকুলেশন আমরা পাবো 1 প্লাস মাইনাস আই। এখন যদি এই কোশ্চেনটা আপনার এমসিকিউ পরীক্ষায় আসে, এটা কিন্তু রিটেন প্রসেস, অ্যাডমিশন বা একাডেমিক পরীক্ষায় এটা আসতে পারে। যদি আপনার এটা এমসিকিউ পরীক্ষায় আসে, তখন আমরা কিভাবে দ্রুত অ্যান্সার করতে পারি সবাই একটু খেয়াল করবো এখানে। যেমন যদি আপনাকে আমি প্যাটার্নটা লিখি, প্যাটার্নটা কী ছিল বললাম, সাপোজ মাইনাস এন প্লাস 2 রুট ওভার মাইনাস এন প্লাস আবার 2 রুট ওভার মাইনাস এন। যদি এই প্যাটার্নে থাকে প্লাস ডট 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 ডট, সবাই একটু খেয়াল করবো, মাইনাস এন, এখানে 2 না লিখে আমরা সব জায়গায় এন লিখি, এন রুট ওভার এন, এখানে সব জায়গায় এন হবে। খেয়াল করি আমরা এইটার সঙ্গে এটা মিলাই, সবাই এটার সঙ্গে এটার মিলাই। এটা ছিল আমার ম্যাথ। খেয়াল করি এই যে মাইনাস এন প্লাস এন রুট ওভার মাইনাস এন, তারপর আবার প্লাস এন রুট ওভার মাইনাস এন প্লাস ডট ডট ডট, এই প্যাটার্নটাই আমরা এখানে লিখছি। এটা এমসিকিউর জন্য আমরা এটাকে সরাসরি বলতে পারি, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে আমার এন প্লাস মাইনাস রুট ওভার এন স্কোয়ার মাইনাস 4n বাই 2। যদি আমি এইটাকে যদি আমি কষ্ট করে একটু মনে রাখতে পারি, তাহলে আমি এইটার এমসিকিউ দ্রুত সলভ করতে পারবো। আচ্ছা বলেন তো, এটা কি আসলেই শর্টকাট না। আমরা কি করছি, এখানে লাইন ড্রপ দিছি। একটু ভালো করে খেয়াল করবেন, যার মাথায় বুদ্ধি আছে, এটা কিন্তু আসলে তেমন কোনো শর্টকাট না। আপনাদের আমি বলি, শর্টকাট বেশি শিখতে যাব না। অনেকেই আছে শর্টকাট খুব পছন্দ করে। ইন্টারে শর্টকাট শেখার জন্য আপনি অসংখ্য বই বাজারে পাবেন, কিন্তু ভালো বেসিক শেখানোর জন্য আপনাকে থিওরিটিক্যাল কনসেপ্টগুলা, ম্যাথের স্ট্র্যাটেজিগুলো ভালো করে শিখিয়ে দেওয়ার মতো আপনি গাইডলাইন খুব কম পাবেন, ভালো টিচার কম পাবেন। কিন্তু এখানে এমসিকিউ শর্টকাট আপনি বই কিনেও মুখস্থ করতে পারেন। কাজে শর্টকাটের পিছনে বেশি ছুটবো না, আমরা ছুটবো বেসিক আইডিয়া এবং স্ট্র্যাটেজি ভালো করে শেখার গুরুত্বের উপর। এই যে লাইনটা আমি দেখছি, এটা কি আসলেই শর্টকাট? সবাই একটু এই লাইনটা তাকান, এই যে লাইনটা, সবাই একটু এখান থেকে তাকান তো। এই যে দেখেন মাইনাস 2, এটা কার মান ছিল? এটা কিন্তু এই যে খেয়াল করেন, এই যে মাইনাস আছে প্লাস, এই 2টা কার মান? এন এর মান। এই যে এখানে এন, আর এই যে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে এটা হয় 1, এটাকেই আমরা প্যাটার্ন আকারে লিখছি এন স্কোয়ার মাইনাস 4n। এই লাইনটাই জাস্ট সরাসরি আমরা আগের 3টা লাইন না দেখে আমরা এই লাইনটা লিখছি। এই যে এন প্লাস মাইনাস এন স্কোয়ার মাইনাস 4n, এন স্কোয়ার মাইনাস 4n বাই হচ্ছে 2, কারণ এ সবসময় 1 হবে। তাহলে আসলে এইটা শর্টকাট না, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। মাঝখানে 3টা লাইন আমরা ড্রপ দিয়েছি। এখন যে কোশ্চেন আমরা সলভ করব, ওইটা অ্যাডমিশনে সাধারণত এই টাইপের কোশ্চেন আসে না, একাডেমিক পরীক্ষা আসে। বোর্ড পরীক্ষা আসলে কী বলা হয়? বহুপদী সমাপ্তি সূচক। আমরা বলে থাকি বহুপদী সমাপ্তি সূচক। ওই টাইপের কিছু কোশ্চেন আমরা এখন সলভ করব। বহুপদী সমাপ্তি সূচক সেটা কীরকম? 1 নাম্বার কোশ্চেন, এই টাইপের 1 নাম্বার কোশ্চেন। আপনাকে বললাম জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হলে আপনাকে এখানে 3টা অপশান আমি দিচ্ছি। কি হচ্ছে 1, 2, 3। বোর্ডের এই পাশে আমরা 2 নাম্বার কোশ্চেনটা লেখার চেষ্টা করি। আর ডি হচ্ছে 1, 2, 3।
খেয়াল করার বিষয়, এখানে কিন্তু প্রথম সবাইকে আমরা জানি জেড বার বলতে কি বোঝায়, সবাই নিশ্চয়ই আমরা জানি জেড যদি এইটা হয়, জেড বার বলতে বোঝাবে এক্স মাইনাস আই ওয়াই। আমরা বলেছিলাম জেড বার বলতে বোঝায় অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী কাকে বলে? এই যে মাঝখানের চিহ্নটা, কাল্পনিক অংশ, আয়ের আগে যেই চিহ্ন থাকে, আয়ের আগে এইটার জাস্ট বিপরীত চিহ্ন, আয়ের আগে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন যদি এই দুইটা আপনি বিয়োগ করেন, বিয়োগ করলে কিন্তু খেয়াল করে দেখেন আপনার বিয়োগ করলে এক্স এক্স কাটা যাবে, কিন্তু এইটা দুইটাই হয়ে যাবে মাইনাস আই ওয়াই, যেটা অবশ্যই কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। তার মানে এই অপশনটা আমার ঠিক আছে। এরপরে বলছে জেড ইন্টু জেড বার, যদি আপনি এই দুইটা গুণ করেন, দুইটা পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে সবসময় বাস্তব সংখ্যা পাওয়া যায়। এই দুইটা গুণ করলে আপনি দেখবেন আই থাকবে না, কারণ আই স্কোয়ারের মান হচ্ছে -1, দ্যাট মিনস এইটাও আমার ঠিক আছে। 3 নাম্বার যে অপশন জেড টু দি পাওয়ার এন, মূল নির্ণয় করা, আপনি যেটাকে স্কোয়ার করেন বা কিউব করেন বা পাওয়ার 4 করেন, 5 করেন, আপনি কিন্তু কখনোই বাস্তব সংখ্যা পাবেন না। আপনি পাওয়ার যতই করেন ওইটা অবশ্যই জটিল সংখ্যাই হবে। তো 3 নাম্বার অপশনটা হচ্ছে আমার ভুল, 3 নাম্বার অপশনটা ঠিক নাই। তার মানে কোনটা ঠিক আছে? আমার ঠিক আছে হচ্ছে 1 নাম্বার অপশন এ, 1 ও 2। দেখি 2 নাম্বারটা কি হবে। 2 নাম্বার আমি কিন্তু বলছি জটিল ঘনমূল এক্স ও ওয়াই। আমরা জানি এককের জটিল ঘনমূল একটা অপরটার বিপরীত হয়, দ্যাট মিনস এক্স বলতে যদি আমরা ওমেগা বুঝাই, ওয়াই বলতে ওমেগা স্কোয়ার। আমাকে বলেন তো আমরা কি শিখছিলাম যে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? আমরা দেখেছিলাম কিন্তু এখানে যে একটাকে স্কোয়ার করলে আরেকটা পাওয়া যায়। মনে করে দেখেন এককের জটিল ঘনমূল একটা অপরটার বর্গ, দ্যাট মিনস এইটা আমার ঠিক আছে। এরপরে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মনে করে দেখেন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত ছিল মাই ডিয়ার স্টুডেন্টস? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান ছিল -1, তাহলে এই যে -1। আবার আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মানও কিন্তু -1, তাহলে আমরা এইটাও পাচ্ছি -1। এক্সের জায়গায় ওমেগা, ওয়াইয়ের জায়গায় ওমেগা স্কোয়ার বললে আমরা পাচ্ছি কত? -1। এইটাও পাচ্ছি এখানে মাইনাস, আচ্ছা এখানে খেয়াল করি বিয়োগ করলে -1, দ্যাট মিনস এইটাও আমার এখানে ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এইটাও আমার ঠিক আছে। 3 নাম্বার অপশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে আই টু দি পাওয়ার 4। আই টু দি পাওয়ার 4 এর মান কত বলেন তো? এইটার মান কিন্তু 1। আর এখানে আপনি দুইটা যদি আপনি যোগ করেন, এখানে আপনি যদি গুণ করেন, আশা করি আমার কোশ্চেন ঠিকই আছে। আপনি কিন্তু এখানেও দেখবেন এই দুইটা গুণ করলে কিন্তু 1 হবে, কারণ ওমেগা ওমেগা স্কোয়ার গুণ করলে 1, ওমেগা কিউব হয় 1 হয়। দ্যাট মিনস এখানে 3টা অপশনই আমার ঠিক আছে, অ্যান্সার হবে ডি। এই টাইপের আরেকটা কোশ্চেন, ওমেগা এককের ওমেগা একক 3 ওমেগা স্কোয়ার, অপশন এইগুলাই অপশন। খেয়াল করি এখানে এখানে 99। বলেন তো 99কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? এটাকে 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না মাই ডিয়ার স্টুডেন্টস। তো যদি ভাগশেষ না থাকে এইটার মান হচ্ছে 1, তাহলে 1/1, দ্যাট মিনস 1/1, এটা হচ্ছে 1, তাহলে 1 পাবো। এইটা আমার ঠিক আছে, এটা কারেক্ট, এইটা আমার কারেক্ট। চলে আসি এখানে ওমেগা 5কে ভাগ করলে কত হবে বলেন তো? এইটা 1 প্লাস এটা 5কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 ওমেগা স্কোয়ার। এখানে 13কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 4 12, ভাগশেষ থাকে 1, তো ভাগশেষ 1 মানে হচ্ছে ওমেগা। তো রেজাল্ট কি পাচ্ছি? 3টা যোগ করলে আমরা কিন্তু জানি যে এটা সূত্র আমরা পড়ে আসছি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0, দ্যাট মিনস এইটাও আমার ঠিক আছে। চলে আসি 3 নাম্বারটায়। 3 নাম্বার দেখেন প্রথমেই সব জায়গায় 3 আছে, সব 3 কাট আউট, 3 কমন দিলে 3 কাটা। আশা করি সবাই বুঝছি। যদি আমরা 3 কমন নেই, দুই পাশ থেকে 3গুলো বাদ, এইটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 মানে ওমেগা। এইটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, 3 4 12, ভাগশেষ না থাকলে মান হয় কত? মান হয় 1। আর এই যে এখানে আপনি পাচ্ছেন 3 কাটা গেলে মাইনাস ওমেগা স্কোয়ার। বলেন দেখি এটা ঠিক আছে কি না? এই যে এখান থেকে তাকান, 1 প্লাস ওমেগা ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার আমরা বলতেই পারি, দ্যাট মিনস এইটাও কিন্তু আমার ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, 3 কাটা, এখানে কাজ করলে পাচ্ছি ওমেগা প্লাস 1 ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার, এইটাও কিন্তু আমার ঠিকই আছে। দ্যাট মিনস এইটার অ্যান্সার হচ্ছে আমার ডি, এইটার অ্যান্সার হবে ডি, দ্যাট মিনস 1 2 এবং 3।
আমরা শেষ যে টাইপটা করব সঞ্চারপথ সংক্রান্ত সঞ্চারপথ সংক্রান্ত যে ম্যাথ আমরা টাইপ শুরু করব, আপনাকে সবগুলোর জন্য দেওয়া আছে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। আপনাকে দেওয়া আছে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। 1 নাম্বার যে এক্সাম্পল আমরা দিব, যদি আপনাকে বলা হয় মডুলাস জেড ইজ ইকাল টু কে, সবাই খেয়াল করব, আপনাকে বলা হবে, আপনাকে এমসিকিউতে বলা হবে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হলে এইটা কিসের সমীকরণ, কিসের সঞ্চারপথ, বৃত্ত, সরলরেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, এরকম অপশন দেওয়া হবে। আমরা কিভাবে বুঝবো? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল করি, এই যে যেটার মান যদি আমরা বসায় দিই এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু কে, প্রিয় শিক্ষার্থীরা আমাদের কি মনে আছে মডুলাস বের করার সূত্র কি ছিল? মডুলাস বের করার সূত্র ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মডুলাস বের করার সূত্র ছিল রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ অর্থাৎ আয়ের সহগ স্কোয়ার, বাস্তব অংশের স্কোয়ার আয়ের সহগ স্কোয়ার। যদি কেউ এইটা না জেনে থাকি, আমাদের জটিল সংখ্যার যে একাডেমিক থিওরিটিক্যাল লেকচারগুলো আছে, লেকচারগুলো আমরা দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি উভয় পাশে বর্গ করে দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা কার সমীকরণ? যারা এইচএসসি আসি সেকেন্ড ইয়ার বা পরীক্ষার্থী, একমাত্র ফার্স্ট ইয়ার বাদে বাকি সবাই আমরা জানি এইটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? এইটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আপনার হচ্ছে এখানে কে। এই সমীকরণটার কেন্দ্র 0,0, ব্যাসার্ধ হচ্ছে কে। যারা বৃত্ত করেছি সবাই আমরা জানি। তাহলে এই যে এখান থেকে আমি একটু আপনাকে দাগ দিয়ে দেখাবো। এই যে এখান থেকে যদি আপনাকে কোশ্চেন করে, আমরা এই প্যাটার্নটা মনে রাখার চেষ্টা করব, বা আমরা বেসিকও পারি, কোনো সমস্যা হবে না। এটা কার সমীকরণ? এটা হচ্ছে বৃত্তর সমীকরণ। যেখানে কেন্দ্র কত? যেখানে আমার কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমার এখানে কে। তাহলে এই প্যাটার্নের জন্য কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে আমার কে। আশা করি সবাই বুঝতে পারতেছি। তাহলে এটা ছিল একটা প্যাটার্ন, আমরা মনে রাখবো। আমি 2 নাম্বার টাইপটা এখানে দেখাচ্ছি। যদি আপনাকে বলা হয় জেড বার ইজ ইকাল টু 0, যদি বলা হয় যে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, আমাদের সবগুলোর জন্য জেড আমরা প্রশ্ন দেওয়া আছে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্সের মান যে কোনো হইতে পারে, ওয়াইয়ের মান যে কোনো হইতে পারে। আপনি যদি জিজ্ঞেস করা হয় জেড বার ইজ ইকাল টু 0, এইটা কিসের সমীকরণ? আপনাকে অপশন দিল বৃত্ত, সরলরেখা, বিন্দুবৃত্ত, আরেকটা বললো পরাবৃত্ত। 4টা অপশন দিল, কোনটা হবে এখানে একটু খেয়াল করি। আমরা জেড বলতে এক্স প্লাস আই ওয়াই বলছি, তাহলে জেড বার কি হওয়া উচিত? জেড বার হওয়া উচিত এক্স মাইনাস আই ওয়াই। আশা করি সবাই খেয়াল করতেছি। জেড বার হবে বিপরীত চিহ্ন, তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা আমাকে বলেন তো, এই যে এখানে আমরা সবাই জানি আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এইটার মান মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 0। একটু তাকায় দেখেন তো, এই যে সমীকরণটা, এইটাও কিন্তু দেখেন এখানের সঙ্গে মিলায় দেখেন, এই সমীকরণের সঙ্গে মিলান। এখানে যদি কেন্দ্র 0,0 হয়, এখানেও কিন্তু কেন্দ্র 0,0, কারণ এখান থেকে কিছু বিয়োগ করা হয় নাই। যারা বৃত্ত করি নাই, আমি একটু বৃত্তের আদর্শ সমীকরণটা লিখে দিই। বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এইটা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু সাপোজ এ স্কোয়ার। এখানে এ কি? যেখানে এই যে এই সমীকরণে সবাই একটু খেয়াল করবো, এখানে এই সমীকরণে কেন্দ্র হচ্ছে আমার এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আমার এ। সবাই একটু এটাকে, যারা বৃত্তের চ্যাপ্টারটা পারি না তারা সবাই একটু খাতায় এটাকে নোট করে রাখবো। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার, যেখানে কেন্দ্র কি এইচ কমা কে আর ব্যাসার্ধ হচ্ছে আমার এ। এখন কল করেন, যদি এইটার সঙ্গে এইটাকে বা এইটাকে আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝে যাবেন। এটা একটু কষ্ট করে মনে রাখবেন। এখানে দেখেন এক্স মাইনাস এইচ, এখানে এক্স থেকে কোনো কিছু বিয়োগ নাই মানে আমরা বলতে পারি 0, এক্স মাইনাস 0 বলতে পারি। এই যে কেন্দ্র হচ্ছে এখানে 0, এখানে 0, 0,0,
আর এখানে এ স্কোয়ার হলে ব্যাসার্ধ ছিল এ, তাহলে এখানে কে স্কোয়ার হলে ব্যাসার্ধ কত? কে হবে। একইভাবে যদি আপনাকে এখানে জিজ্ঞেস করা হয় এই সমীকরণে কি ঘটবে, এখানে আমরা বলতে পারি কেন্দ্র হচ্ছে আমার 0,0 আর ব্যাসার্ধ কত? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ব্যাসার্ধ কিন্তু জিরো, এবং আমরা কি জানি যেই বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বলা হয় বিন্দু বৃত্ত। সবাই লিখে রাখি, যেই বৃত্তের ব্যাসার্ধ 0 এইটার উত্তর হচ্ছে, এইটা হচ্ছে আপনার বিন্দু বৃত্ত। সবাই একটু খাতায় নোট করে রাখি, যেই বৃত্তের ব্যাসার্ধ 0, যদি ব্যাসার্ধ 0 হয় ওইটাকে বলা হয় বিন্দু বৃত্ত। এই যে একটা ফোঁটা দিলাম, যার ব্যাসার্ধ মাপা যায় না, যদি ব্যাসার্ধ আপনি মাপতে না পারেন, এই যে খেয়াল করেন, এই যে যদি আপনি ব্যাসার্ধ মাপতে না পারেন ওটাকে বলা হয় বিন্দু বৃত্ত। তাহলে যেই বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে কি বলা হয়? বিন্দু বৃত্ত বলা হয়। দ্যাট মিনস এই যে লাইনটা জেড বার, এটা কি? এটা হচ্ছে বিন্দু বৃত্ত। আপনার অপশন থাকবে বৃত্ত, সরল রেখা, বিন্দু বৃত্ত, পরাবৃত্ত। আপনি কোনটা দাগাবেন? আপনি দাগাবেন হচ্ছে বিন্দু বৃত্ত। 3 নাম্বার বৃত্ত নিয়ে আমরা আরেকটা টাইপ দেখাচ্ছি। যদি আপনাকে বলা হয় এখানে জেড বার ইজ ইকাল টু কে স্কোয়ার, এইটা কিসের সমীকরণ? আবার সেম কথা, যদি আপনি এখানে বসান জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকাল টু কে স্কোয়ার। তাহলে এই যে এখানে যদি আমরা এখানে কাজ করি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো মাই ডিয়ার স্টুডেন্টস আবার এটাকে আমরা এখানে কাজ করছি, সরাসরি বলতে পারি এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার। এই যে এখানে এই লাইনের পরে এই লাইন, তো আমাকে বলেন তো এখানে কম্পেয়ার করেন, আপনি এই যে এখান থেকে এখানে কম্পেয়ার করেন, আপনি বুঝে যাবেন কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আপনার কে। দ্যাট মিনস এইটাও কার সমীকরণ? এইটাও হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বৃত্তের সমীকরণের বেশ কিছু এক্সাম্পল দিলাম যেগুলো জটিল সংখ্যা থেকে সঞ্চার পথের জন্য আসে। আশা করি সবাই মোটামুটি, যারা বৃত্ত পারি না তারাও একটা আইডিয়া পাইছি, আর যারা বৃত্ত পারি তারা আশা করি পুরোপুরি ক্লিয়ার। 5 নাম্বার হচ্ছে আমার জেড প্লাস কে1 ইজ ইকাল টু জেড প্লাস কে2। এই প্যাটার্ন যদি থাকে, যেটার মান এইটা কে1 কে হচ্ছে ধ্রুবক, এইটা কার প্যাটার্ন? এইটা হচ্ছে সরল রেখা। এই টাইপের ফরম্যাট থাকলে আমরা এখান থেকে একটা সরল রেখার সমীকরণ পাবো। এরপর এখানে আপনাকে যদি বলা হয় এ জেড প্লাস কে1 ইজ ইকাল টু, আপনাকে বললাম এখানে এ জেড প্লাস কে2, এইটাও আমরা কি পাবো? এইটাও আমরা সরল রেখার সমীকরণই পাবো। এটা এখান থেকে আপনি যদি এখানে জেডের মান বসান, এই জেডের মানটা এখানে যদি বসান, এইভাবে ক্যালকুলেশন করার পরে আপনি দুই ক্ষেত্রে কি পাবেন? সরল রেখার সমীকরণ পাবেন, সরল রেখা। তো এইটার আর এক্সাম্পল এখানে দেখাচ্ছি না। 7 নাম্বার, এখানে 7 নাম্বার যদি আপনাকে বলা হয় মডুলাস জেড প্লাস কে ইজ ইকাল টু এক্স, অথবা মডুলাস জেড প্লাস কে ইজ ইকাল টু ওয়াই, এই দুইটা সমীকরণই হচ্ছে আপনার দুইটা সমীকরণই হচ্ছে আপনার পরাবৃত্তের সমীকরণ। যারা আমরা অলরেডি কনিক্স পড়েছি, সেকেন্ড পেপার চ্যাপ্টার 6, এটা দূরের চ্যাপ্টার, সেকেন্ড পেপারে কনিক্স যারা করতেছি বা করেছি তারা বুঝবো এটাকে ভাঙাইলে হবে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এইটা হবে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4ay, এইটা হবে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax। এখন আমরা যারা কনিক্স করছি তারা বুঝতে পারবো, যারা কনিক্স করি নাই তারা বুঝবো না। তারা আপাতত এটাকে মনে রাখবো, এইটাকে একটু কষ্ট করে মনে রাখবো, যখন ওই চ্যাপ্টারটা করব তখন ইনশাল্লাহ আমরা পুরোপুরি বুঝতে পারবো। যারা কনিক্স পারি তারা এখানে মান বসায় দেখবো, এটাও পরাবৃত্তের সমীকরণ হয়, এইটাও পরাবৃত্তের সমীকরণ হয়, বাসায় চেক করব। নেক্সট এখানে আপনাকে যদি বলা হয় জেড প্লাস কে1 প্লাস জেড প্লাস কে2 ইজ ইকাল টু হচ্ছে কে3। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে কে বলতে কে1 কে2 কে3 এগুলো সব হচ্ছে ধ্রুবক। 5 6 10 12 বিভিন্ন সংখ্যা, এগুলো সব হচ্ছে ধ্রুবক। আর জেড বলতে এই যেখানে আপনাকে জটিল সংখ্যা দেওয়া থাকবে, না থাকলে আপনি এক্স প্লাস আই ওয়াই ধরে কাজ করবেন। তাহলে এই যে পাইলাম, এইটা আপনার কি? এইটা হচ্ছে আপনার উপবৃত্তের সমীকরণ, এইটা হচ্ছে আমার উপবৃত্ত।
তো যারা কনিক্স করছি তারা বুঝবো এটা কেমনে উপবৃত্ত হয়, কাজ করলেই বুঝবো। যারা কনিক্স করি নাই আপাতত বুঝবো না, আপাতত মনে রাখি আমরা, পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। সর্বশেষ এখানে জেড প্লাস K1 মাইনাস জেড প্লাস K2 ইজ ইকাল টু K3, এইটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। এই যে সমীকরণগুলো কেন অধিবৃত্ত হয়, আমরা যদি উপবৃত্তের আদর্শ সমীকরণ জানি বা অধিবৃত্তের আদর্শ সমীকরণ জানি, তারা আমরা বুঝতে পারবো। যদি আমরা এখানে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এগুলো সমীকরণ আমাদের সেকেন্ড পেপার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার যারা আছি, আপকামিং ফার্স্ট ইয়ার যারা আছি তাদেরকে বলি এগুলো সেকেন্ড পেপারের টপিকস। তো সেকেন্ড পেপারের টপিক যেহেতু আপনারা এখনই এগুলো সম্পর্কে এখানে পুরোপুরি আইডিয়া দেওয়া পসিবল না, তাই আপাতত এগুলো খাতায় নোট করে রাখবো। কোনো এক সময় যখন আমরা এগুলো বুঝবো, আমরা বুঝতে শিখবো, তখন এই লাইনগুলো কিভাবে হয় আসলে কোনটা আমরা বুঝতে পারবো। যারা পরীক্ষার্থী আছি তারা অবশ্যই এখানে মান বসায় চেক করে দেখবো যে এইটা আসলেই পরাবৃত্ত হবে, এইটা আসলেই উপবৃত্ত। যারা পরীক্ষার্থী আছি মনে করে দেখেন, যারা পরীক্ষার্থী আছি উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে দুইটা টার্মই প্লাস হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এটা ছিল উপবৃত্তের আদর্শ সমীকরণ। আবার বলতেছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। দ্যাট মিনস উপবৃত্তের ক্ষেত্রে দুইটাই প্লাস হয়, বাট অধিবৃত্তের ক্ষেত্রে একটা টার্ম প্লাস হলে আরেকটা টার্ম মাইনাস হয়, একটা প্লাস হলে আরেকটা মাইনাস হয়। তাহলে এটার প্যাটার্ন কি, দুইটা টার্মই প্লাস হইলে আমার উপবৃত্ত, দুইটার যে কোনো একটা মাইনাস হইলে ওটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। তো আমি কিছু ব্যাখ্যা দিছি, কিছু ব্যাখ্যা জমা রেখে দিছি, যখন পার্ট বাই পার্ট চ্যাপ্টারগুলো করবো তারা আমরা বুঝে ফেলবো। তাহলে এই ছিল জটিল সংখ্যার MCQ প্র্যাকটিস। আপনাদেরকে আমি চেষ্টা করেছি এখানে আপনাদেরকে জটিল সংখ্যার মোটামুটি যদি পার্ট 1 আর পার্ট 2 দুইটা ক্লাস একাডেমিক লেকচার সবগুলো কমপ্লিট করার পরে যদি জটিল সংখ্যার ক্লাসগুলো আপনি ভালো করে করেন, MCQ পার্ট 1 পার্ট 2 এখানে কিন্তু অলরেডি প্রায় 30টা বা তার বেশি MCQ আমরা সলভ করছি, প্রায় 30 থেকে 40টা MCQ আমরা সলভ করছি। তো যদি আমরা 40টার মতো MCQ সলভ করে থাকি, ভালো করে বুঝে থাকি, আশা করি জটিল সংখ্যার MCQ নিয়ে একাডেমিক এবং অ্যাডমিশনে খুব একটা আমাদের প্রবলেম হবে না। তো সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ রাখুক, সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।